গঠন আজকে শিরোনাম করেন যুক্ত ফরন্ট গঠন। আমি অঙ্ক খারাপ পারি না, অঙ্ক ভালো পারি, ঠিক আছে, মোটামুটি পারি, বড় অঙ্ক করতে পারি, মানে ডিটেলস করতে পারি আর কি। যেমন আপনি যে শতকরা লাভ ক্ষতি ঐকিক, তারপরে যে চৌবাচ্চা, যে নল টল যেগুলো আছে, গড় বয়স নির্ণয়, সরল সুদ কষা, এইগুলো হলো কি জানেন, প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটা ঘটনা আছে, ঘটনাটাকে ধরতে হবে আপনাকে। প্রতিটা অঙ্কের মধ্যে একটা ঘটনা আছে, এই ঘটনাটা এই ঘটনাটা আপনাকে ধরতে হবে। যদি আপনি ঘটনাটা ধরতে পারেন তাইলে আপনি অঙ্ক পারবেন। কি লিখছেন স্যার? ম্যাথের কোর্সটা বাদ দিয়েন না, আগে থেকে দিয়েই করান স্যার। আচ্ছা, আরো স্যার আছে, সমস্যা নেই, টিউশন করার কিছু নাই। ঘর বোধহয় স্যার, এটা গড় কি স্যার? এটা গড় বোধহয়, বুঝিনি আপনার কথা, ডলি চৌধুরী। ঠিক আছে, কিছু পারেন না যারা, তারা যোগাযোগ করেন, কাউন্সিলিং করে দিব। যারা কিছুই পারেন না তারা একটু যোগাযোগ করেন। যারা ম্যাথ বোঝেন না বা ম্যাথের বেসিক ভালো না, একটু আমি একটা দিবানে, একটা গ্রুপ খুলে দিবানে, একটু সহযোগিতা করব আপনাদেরকে। যান লেখেন যুক্ত ফরন গঠন, শুরু করি। লেখেন যুক্ত ফরন গঠন। আমরা আজকে যুক্ত ফরন দিয়ে শুরু করতে চাই। এখানে 1953 সালে যে যুক্ত ফরন গঠন হয়, এই তারিখ আপনারা যারা আমার বই কিনেছেন তাদেরকে একটু বলবো, সবাইকে দেন স্যার। না না, যে যে যেতে চাবে তাদেরকে দিব, সবাইকে না। অনেকে আছে ম্যাথ ভালো পারে, তার সময় নষ্ট করার কি দরকার? যে যে সাবজেক্ট দুর্বল তাকে সেটা ভালো করে পড়তে হবে। ওকে, আচ্ছা বলেন যুক্ত ফরন গঠন হয় 3 ডিসেম্বর না 4 ডিসেম্বর? একটু কমেন্টস করেন তো। 1953 সালে 3 ডিসেম্বর না 4 ডিসেম্বর যুক্ত ফরন কবে গঠন হয়? একটু কমেন্টস করেন, দেখি কে কি লিখে। যুক্ত ফরন গঠন হয় 3 ডিসেম্বর না 4 ডিসেম্বর? 1953 সালের 3 না 4? লেখেন তো। 3, গুড। শোনেন, আমার বইয়ে একটু এখানে মিচিং আছে, আপনারা একটু ঠিক করে নেবেন। আমার বইয়ে 4 ডিসেম্বর দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি 3 ডিসেম্বর হবে। একটু ঠিক করে নিন, একটু ঠিক করে নিন সবাই। হ্যাঁ, লেখেন 3 ডিসেম্বর 1953, 3 ডিসেম্বর 1953 জুম্মা খান আর জান বক্স খান কি একজন? না, দুইজন, একজন না, কখনোই একজন না, হতে পারে না, কখনোই একজন হতে পারে না। আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি সবার কাছ থেকে, ওয়েট। জুম্মা খান আর জান বক্স খান একজনই না ভাই, দুইজন। একজন হচ্ছে জুমিয়া নেতা আর একজন হচ্ছে চাকমা নেতা। একজন হচ্ছে সিপাহী, সরি, চাকমা বিদ্রোহের নায়ক, আর একজন কিসের নায়ক, কখন পতাকা উড়িয়েছিল?
ম্যাথ হলো প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস না করলে আপনি শেষ। আচ্ছা শোনেন, আমি ভুল করেছি, আমি অন্য একটা তথ্য দিতে গিয়ে যা যুক্তস্ফোরণ 4 ডিসেম্বর আমার বইয়ে ঠিক আছে, আমি 3টা বই দেখলাম, আমি অন্য একটা তথ্য দিতে গিয়ে এটা ভুল বলে ফেলছি। 4 ডিসেম্বর বইয়ে ঠিক আছে, লেখেন 4 ডিসেম্বর 1953 সালে 4টি দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। 4 ডিসেম্বর 1953 সালে 4টি দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। লেখেন 4 ডিসেম্বর 1953 সালে 4টি দলের সমন্বয়ে, মোবাইল ধরে রাখতে রাখতে এই নখটা খুব ব্যথা হয়ে গেছে, হ্যাঁ, লেখেন গঠিত হয়। 4টা দলের নাম লেখেন। মুক্তিযুদ্ধের উপরে বোধহয় আর এক ক্লাসে হবে না, ক্লাস বেশি লাগবে। আওয়ামী মুসলিম লীগ, এটার সভাপতি ছিল মাওলানা আব্দুল, লেখেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, কৃষক শ্রমিক পার্টি, শেরেবাংলায় একে ফজলুল হক, শেরেবাংলায় একে ফজলুল হক। লেখেন নেজামি ইসলাম, নেজাম-ই ইসলাম, সভাপতি মাওলানা আতাহার আলী। গণতন্ত্রী দল, গণতন্ত্রী দল সভাপতি হাজী মোহাম্মদ দানেশ, হাজী মোহাম্মদ দানেশ। এই হলো যুক্তফ্রন্ট, চিনে নেন। এখন নির্বাচন করব আমরা। এই মাত্র 8 জন আছেন আপনারা, বাকিরা কি ম্যাথ ক্লাস নেওয়ার কারণে বের হয়ে গেছে? বাংলাদেশ ন্যাম সদস্য পদ লাভ করে 73 সালে, এটা নিয়ে একটু ঝামেলা আছে, এটা নিয়ে ব্যাখ্যা করব। লেখেন যুক্তফ্রন্ট গঠন হইল, যুক্তফ্রন্ট গঠন, তাহলে আওয়ামী লীগের কি? হামিদ খান ভাসানী। কৃষক শ্রমিক পার্টির কি? একে ফজলুল হক। নেজামি ইসলামের সভাপতি মাওলানা আতাহার আলী, আর গণতন্ত্রী দলের হাজী মোহাম্মদ দানেশ। লেখেন এবার শিরোনাম করেন যুক্তফ্রন্টের নির্বাচন। যুক্তফ্রন্ট নির্বাচন শিরোনাম করেন যুক্তফ্রন্ট নির্বাচন। লেখেন যুক্তফ্রন্ট নির্বাচন। লেখেন নির্বাচনের তারিখ 10ই মার্চ। নির্বাচনের তারিখ 10 মার্চ। প্রতীক নৌকা। নির্বাচনের তারিখ 10 মার্চ। প্রতীক নৌকা। প্রতীক নৌকা। লেখেন নির্বাচনের ইশতেহার, এর ইংরেজি হলো ম্যানিফেস্টো, 11 দফা। অর্থাৎ এই নির্বাচনে কেন যে এমন হচ্ছে, দেখেন আমরা আবার আসলাম, কিছু করার নাই, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। লেখেন নির্বাচনী ইশতেহার ছিল 11 দফা, এর 1, 17, 18 এই 3টে দফা আপনাকে মনে রাখতে হবে।
1, 17 এবং 18 দফা আপনাকে মনে রাখতে হবে। লেখেন, প্রথম দফা, বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা 1 নম্বর দফা। 17 নম্বর দফায় লেখেন, শহীদের স্মৃতির জন্য বা 52 শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ। 52 এর শহীদের স্মরণে শহীদ মিনার নির্মাণ। 52 শহীদের স্মরণে শহীদ মিনার নির্মাণ। 18 দফায় 21শে মার্চকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা বা সরকারি ছুটি ঘোষণা। ওকে, এই 3টে দফা আপনাকে মনে রাখতে হবে। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা, 52 শহীদের স্মরণে শহীদ মিনার নির্মাণ, 21শে মার্চকে সরকারি ছুটি ঘোষণা। এই 3টে দফা আপনাকে মনে রাখতেই হবে। তাহলে নির্বাচনী ইশতেহারে কয় দফা ছিল? 21 দফা। 21 দফার মধ্যে আমরা কয়টা মুখস্থ করব? 3টা। মনে থাকবে? 3টা। এই 3টা আমরা মনে রাখব। লেখেন, নির্বাচনের মোট আসন ছিল 309টি। মোট আসন 309টি। এটা কিন্তু পরীক্ষা আসে। যুক্তফ্রন্টের নির্বাচনের মোট আসন ছিল 309টি। এর মধ্যে যুক্তফ্রন্ট পায় 223টি। যুক্তফ্রন্ট লাভ করে 223টি। যুক্তফ্রন্ট লাভ করে 223টি। যুক্তফ্রন্ট লাভ করে কয়টি? 200। নির্বাচনের সালটা প্লিজ। নির্বাচন 1954 সাল। 1954 10 মার্চ নির্বাচন হয়। 10 মার্চ। লেখেন, প্রতীক নৌকা, এগুলো বলেছি আগে। দেখেন, এখন যেহেতু যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করেছে, তার মানে যুক্তফ্রন্ট এখন মন্ত্রিসভা গঠন করবে। তাহলে শিরোনাম করেন যুক্তফ্রন্টের মন্ত্রিসভা। শিরোনাম করেন যুক্তফ্রন্টের মন্ত্রিসভা। প্রথম থেকে প্লিজ। আচ্ছা, বলতেছি, যুক্তফ্রন্টের নির্বাচন হয় 1954 সালের 10 মার্চ শুরু হয়। প্রতীক ছিল নৌকা। এই নির্বাচনে ইশতেহারে 21 দফা ঘোষণা করা হয়। এর মধ্যে 1, 17, 18 3টে দফা গুরুত্বপূর্ণ, আপনাকে মনে রাখতে হবে। আমি নতুন কিছু পড়াইনি। মোট আসন ছিল 309টি। যুক্তফ্রন্ট লাভ করে 223টি। এখন যুক্তফ্রন্ট যেহেতু লাভ করেছে 223টি, সেহেতু একটা মন্ত্রিসভা হবে। লেখেন, 4 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা। 4 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা। চার সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা। লেখেন, এটা গঠন হয় 3 এপ্রিল 1954। 4 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠিত হয় 3 এপ্রিল 1954। লেখেন, মুখ্যমন্ত্রী। যদিও এই মুখ্যমন্ত্রী মনে রাখলেই হবে। মুখ্যমন্ত্রী শেরে বাংলা।
শেরে বাংলা লিখলাম, আর লিখলাম না, আর লেখার প্রয়োজন নাই, কারণ বাকিটা সবাই জানেন। লেখেন বেসামরিক সমবায় ও যোগাযোগ। শোনেন, 4 জনের নাম আপনার লাগার কথা না, বাট যেটা লাগবে আপনার লাগবে কৃষি, বন ও স্থানীয় সরকার মন্ত্রী। কে বলেন তো? শেখ মুজিবুর রহমান। দেখেন এই দুইটা মনে রাখেন, মুখ্যমন্ত্রী, কৃষি, বন ও স্থানীয় সরকার মন্ত্রী। আর বাকি যেগুলো ছিল এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, আপাতত প্রাইমারির জন্য কোনো দরকার নাই, রিটেনের জন্য লাগবে। দেখেন এই মন্ত্রিসভার পতন হয় মাত্র 56 দিনে। মন্ত্রিসভার পতন মাত্র 56 দিনে, 3 এপ্রিল শুরু, তাহলে 56 দিনের মাথায় অর্থাৎ 30শে মে 1954 এই মন্ত্রিসভার পতন হয়। 30 মে 1954 এই মন্ত্রিসভার পতন হয় মাত্র 56 দিনে। কারণ পাকিস্তান সরকার কিছু কিছু ব্লেম দিয়ে এই মন্ত্রিসভাকে ভেঙে দেয়। মাত্র 56 দিনের মাথায় এই মন্ত্রিসভাকে ভেঙে দেয়া হয়। আমরা ছোট্ট একটু লাইন লিখব, সেটি হলো আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দ বাদ, এই বাদ দেওয়া হয় 22শে অক্টোবর 1955। এটা মনে রাখতে হবে, 22শে অক্টোবর 1955 আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। আসেন আমরা 56 সালে চলে যাই। পাকিস্তানের প্রথম সংবিধান যদি পরীক্ষায় আসে, পাকিস্তানের প্রথম সংবিধান 1956। লেখেন 23শে মার্চ 1956, 23শে মার্চ 1956 পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র রচিত হয়। 23শে মার্চ 1956 পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কার্যকর হয়। কার্যকর লেখেন, রচনা না, কার্যকর লেখেন। 23শে মার্চ 1956 পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কার্যকর হয়। শাসনতন্ত্র কার্যকর হয়। লেখেন এই শাসনতন্ত্রের 214 নং অনুচ্ছেদ অনুযায়ী, এই শাসনতন্ত্রের কত নং? 214 নং অনুচ্ছেদ অনুযায়ী, 214 নং অনুচ্ছেদ অনুযায়ী 16ই ফেব্রুয়ারি 1956 16ই ফেব্রুয়ারি 1956 লেখেন 16ই ফেব্রুয়ারি 1956 পাকিস্তান গণপরিষদ, 16ই ফেব্রুয়ারি 1956 পাকিস্তান গণপরিষদ বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদান করে। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদান করে। 16ই ফেব্রুয়ারি 1956 পাকিস্তান গণপরিষদ কি অনুযায়ী? শাসনতন্ত্রের 214 নং অনুচ্ছেদ অনুযায়ী পাকিস্তান গণপরিষদ 16ই ফেব্রুয়ারি 1956 বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদান করে।
লেখেন লেখেন এই শাসনতন্ত্র অনুযায়ী পূর্ব বাংলার নাম হয় পূর্ব পাকিস্তান। এই যে এই তারিখটা 23শে মার্চ 1956। এই শাসনতন্ত্র অনুযায়ী, অর্থাৎ যদি বলে যে কবে হয় তাহলে 23শে মার্চ 1956। পূর্ব পাকিস্তানের নাম হয় পূর্ব বাংলার নাম হয় পূর্ব পাকিস্তান। অর্থাৎ এতদিন আমরা কি ছিলাম? পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা। এখন কি হলাম? পূর্ব পাকিস্তান। এতদিন কি ছিলাম? পূর্ব বাংলা। 23শে মার্চ 1956 এসে কি হলাম? পূর্ব পাকিস্তান। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ 1947 সালে যখন দেশ ভাগ হলো, আমরা ছিলাম পূর্ব বাংলা। এরপরে আমরা কি হয়ে গেলাম? পূর্ব পাকিস্তান। এরপরে হবে বাংলাদেশ। মানে শহীদ সোহরাওয়ার্দী সাহেবের মৃত্যু বার্ষিকীতে ওইখানে এক বক্তব্যে বঙ্গবন্ধু, এটা আমরা আগামী ক্লাসে পড়াবো, বাংলাদেশ নামকরণ করেন, সেটা আমরা পড়াবো। দেখেন তাহলে এই যে একটা শাসনতন্ত্র কার্যকর হলো এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হলো, কি লিখবেন? লিখবেন এই শাসনতন্ত্র অনুযায়ী পাকিস্তান রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তন করে। এই অর্থাৎ যে আপনারা গতদিন পড়ছেন না, প্রধানমন্ত্রী বললাম, প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান রাওয়ালপিন্ডিতে আততায়ীর হাতে নিহত হলো, অর্থাৎ প্রধানমন্ত্রী ছিল। কিন্তু এই শাসনতন্ত্র অনুযায়ী পাকিস্তান কি করলো? রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করলো। এবং এই রাষ্ট্রপতি করা হলো ইস্কান্দার মির্জাকে। মনোযোগ সহকারে শুনেন, ইস্কান্দার মির্জা। ভালো কথা, ইস্কান্দার মির্জা সাহেব, তাকে এটা করা হলো। আমরা ইস্কান্দার মির্জা একটু পরে যাই, 1956 পড়তেছি তো, আমরা একটু 57 সালটা পড়ে আসি, অল্প একটু, তারপর ইস্কান্দার মির্জা আমরা ফিরে যাব। লেখেন 1957 সাল। লেখেন 7 ফেব্রুয়ারি 1957 সালে 7 ফেব্রুয়ারি 1957 সালে টাঙ্গাইল জেলার সন্তোষের আবারও বলি, 7 ফেব্রুয়ারি 1957 টাঙ্গাইল জেলার সন্তোষের কাকমারিতে সম্মেলন অনুষ্ঠিত হয়। তা কাকমারি সম্মেলন নামে পরিচিত। যে সম্মেলন অনুষ্ঠিত হয় তা কাকমারি সম্মেলন নামে পরিচিত। লেখেন এই সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই অনুষ্ঠানের কালকে 16 নাম্বারটা একটু বলবেন, সুদীপ্ত রায়। ওইটা আসলে একই প্রশ্ন, 2 জায়গায় 2 উত্তর দেওয়া হয়ে গেছে, আমি তো কারেকশন করে দিয়েছি, একটাই উত্তর হবে 2টাতে। এই সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং প্রধান অতিথি ছিলেন শহীদ সোহরাওয়ার্দী। লেখেন প্রধান অতিথি ছিলেন শহীদ সোহরাওয়ার্দী। প্রধান অতিথি ছিলেন শহীদ সোহরাওয়ার্দী। লেখেন ভাষণের এক পর্যায়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, পশ্চিম পাকিস্তান যদি পূর্ব পাকিস্তানের প্রতি শোষণ নীতি ত্যাগ না করে, ভাষণের এক পর্যায়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, পশ্চিম পাকিস্তান যদি পূর্ব পাকিস্তানের প্রতি শোষণ নীতি ত্যাগ না করে, তাহলে আমরা তাদেরকে আসসালামু আলাইকুম জানাইতে বাধ্য হব। পশ্চিম পাকিস্তান যদি পূর্ব পাকিস্তানের প্রতি
শোষণ নীতি ত্যাগ না করে, তাহলে আমরা তাদেরকে আসসালামু আলাইকুম জানাইতে বাধ্য হব। মনে রাখেন। তাহলে 57 সাল থেকে আবার আমরা ইস্কান্দার মির্জার কাছে চলে যাই। ইস্কান্দার মির্জা হলো প্রেসিডেন্ট। আমরা এখন 1958 সাল পড়ব। 1958 সালে প্রথমবারের মতো প্রথম সামরিক শাসন জারি করবে এই ইস্কান্দার মির্জা। তাহলে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয় কবে? 1958 সালে। কে করেন? ইস্কান্দার মির্জা। যেহেতু সামরিক শাসন জারি করছে, সেহেতু সামরিক একজন প্রধান সামরিক আইন প্রশাসক বানাবে, একজনকে আইন প্রশাসক বানাবে। অর্থাৎ এই যে সামরিক শাসন জারি করা হলো, এই সামরিক আইন প্রশাসক একজনকে সামরিক আইন প্রশাসক করা হবে। কি করবে? এই সময় ছিল যিনি প্রধান সেনাপতি জেনারেল আইয়ুব খান। দেখেন ঘটনার পট পরিবর্তন কিভাবে হয়। প্রধান সেনাপতি ছিল আইয়ুব খান। আইয়ুব খানকে কি বানাইলো? সামরিক আইন প্রশাসক প্রধান বানাইলো ইস্কান্দার মির্জা। মাত্র 20 দিনের মাথায় আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে সস্ত্রীক বন্দুকের নলের মুখে লন্ডনে পাঠিয়ে দিল। এটা যা, তুই যা, আমার যেহেতু বানাইছিস আমিই চালাই, বাড়া যা। ইস্কান্দার মির্জা পরিবার সহকারে লন্ডনে চলে গেল। আইয়ুব খান ক্ষমতায় আসলো। আইয়ুব খান নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলো। এই যে আইয়ুব খানের আমল শুরু হলো। নাটক দেখেন, ঘটনা দেখেন, কেমনে ঘটনা চেঞ্জ হয়। আবার বলেন, কি আবার বলবো রে শিবানী? আচ্ছা বলতেছি, 1958 সালের কথা বললাম। ইস্কান্দার মির্জা রাষ্ট্রপতি হয়ে সে কী করলো? সামরিক শাসন জারি করলো। সামরিক আইন প্রশাসক হিসেবে নিয়োগ দিল প্রধান সেনাপতি আইয়ুব খানকে। অর্থাৎ এই আইয়ুব খান ছিল সেনাপতি, জেনারেল ছিল। এই আইয়ুব খান জেনারেল ছিল। তাকে আইয়ুব খানকে নিয়োগ দেওয়ার পর মাত্র 20 দিনের মাথায় আইয়ুব খান বন্দুকের নলের মুখে ইস্কান্দার মির্জা পরিবার সহ লন্ডনে পাঠিয়ে দিল। যে যা, দিয়ে বললো আমি রাষ্ট্রপতি, এখন থেকে আমি প্রেসিডেন্ট। তাহলে আমরা এখন আইয়ুব খান, অর্থাৎ এখন চলবে কার আমল? আইয়ুব খানের আমল। আসেন তাহলে খাতা শিরোনাম করেন আইয়ুব খান। এখন থেকে চলবে 70 সাল পর্যন্ত এই আইয়ুব খানই থাকবে। লেখেন মৌলিক গণতন্ত্র। মৌলিক গণতন্ত্র লেখেন 1959 সালে 26 অক্টোবর 1959 সালে 26 অক্টোবর 26 অক্টোবর 1959 সালে 26 অক্টোবর আইয়ুব খান মৌলিক গণতন্ত্র আবিষ্কার করেন। এটাকে ইংরেজিতে বলে বেসিক ডেমোক্রেসি অর্ডার। কালকে আপনাদের রুটিনে পরীক্ষা ক্লাস নাই, কিন্তু আমি ক্লাস নিতে পারি, কারণ হচ্ছে মুক্তিযুদ্ধ শেষ হবে না হলে ক্লাস বাড়াইতে হবে। মৌলিক গণতন্ত্র 26 অক্টোবর 1959 বেসিক ডেমোক্রেসি অর্ডার কে চালু করেন? আইয়ুব খান চালু করেন। আমি শেষ করে দিতে পারতাম, আজকে 70 সাল পর্যন্ত চলে যেতে পারতাম তাড়াতাড়ি করে, কিন্তু আপনাদের লস হইতো। লেখেন তিনি 4 স্তর বিশিষ্ট পিরামিড আকৃতি শাসনতন্ত্র তৈরি করেন। তিনি 4 স্তর বিশিষ্ট পিরামিড আকৃতির শাসনতন্ত্র তৈরি করেন। 4 স্তর বিশিষ্ট
পিরামিড আকৃতির শাসনতন্ত্র তৈরি করেন? লেখেন ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ, ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ, জেলা পরিষদ, লেখেন বিভাগীয় পরিষদ। ইউনিয়ন, থানা, জেলা, বিভাগ, এই 4টা পরিষদ অর্থাৎ এই 4 স্তর বিশিষ্ট পিরামিড আকৃতির একটি শাসনতন্ত্র তৈরি করলেন। 4 স্তর বিশিষ্ট পিরামিড আকৃতির শাসনতন্ত্র তৈরি করেন। লেখেন কত সময় হয়েছে? আজকে আবার অনেক ক্লাস, প্রাইমারির 2য় ব্যাচ শুরু হচ্ছে আজকে। কেবল 1 ঘন্টা, এর মধ্যে তো আর ম্যাথ নিয়ে আলোচনা করলাম, লাইন কেটে গেল। আচ্ছা লেখেন শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন। আচ্ছা এখানে লেখেন শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন। শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন। দেখেন এখানে যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, এই যে শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী, অর্থাৎ তৎকালীন যিনি শিক্ষা সচিব এস.এম.এ শরীফ, তাকে চেয়ারম্যান করে একটা কমিশন গঠন করে এই রিপোর্টটা প্রকাশিত হয় 1962 সালে। তাহলে আপনাকে প্রথমে মনে রাখতে হবে শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট প্রকাশ হয় কত সালে? 1962 সালে। এই রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করতে নেমে যেটা ঘটে, সবার নাম আপনার লেখার দরকার নাই, মানে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হয় বাবুল। এই বাবুল ছিল ছাত্র, না লিখলেও চলবে। বাসের কন্ডাক্টর গোলাম মোস্তফা, বাসের কন্ডাক্টর গোলাম মোস্তফা। এরপরে লিখতে পারেন যে গৃহভৃত ওয়াজিউল্লাহ, গৃহভৃত ওয়াজিউল্লাহ। এরা মারা যায় 17ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর মারা যায়। এই কারণে 17ই সেপ্টেম্বরকে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। 17ই সেপ্টেম্বরকে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। এরা মারা যায় কবে? 17ই সেপ্টেম্বর। এই মাত্র 6 জন আছেন? আরে তাহলে এত পড়ায় লাভ কি? অল্প একটু পড়াইলেই তো হয়। এরা মারা যায় 17ই সেপ্টেম্বর। এই কারণে 17ই সেপ্টেম্বরকে কি দিবস পালন করা হয়? শিক্ষা দিবস পালন করা হয়। উনিশশো 6 দফা। 6 দফার গুরুত্বপূর্ণ তথ্যগুলো লেখেন। 6 দফা জীবনে বহুত পড়ছেন। 6 দফার গুরুত্বপূর্ণ তথ্যগুলো লেখেন। 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা উত্থাপন করেন। 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা উত্থাপন করেন। কত তারিখে? 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা উত্থাপন করেন। লেখেন এরপরে লিখবেন 23শে মার্চ 1966। এটা কিন্তু সব 66, হ্যাঁ। 23শে মার্চ 1966
এক সংবাদ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা উত্থাপন করেন। 23শে মার্চ 1966 এক সংবাদ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উত্থাপন করেন। তাহলে প্রথম করলো লাহোরে 5 থেকে 6 ফেব্রুয়ারি, 23শে মার্চ করলো 1966 সংবাদ সম্মেলনে। এবার লেখেন 6 দফা দিবস, যেটা পরীক্ষা আসতে পারে। 6 দফা দিবস 7 জুন। এই দিন অনেকেই হতাহত হয়। আর আপনার পল্টন ময়দানে একটা ছিল, সম্মেলন ছিল, ওইখানে আসতে গিয়ে, তো এই কারণে 7 জুনকে 6 দফা দিবস পালন করা হয়। লেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফার দাবিকে বাঙালির বাঁচার দাবি বা মুক্তির দাবি বলে উল্লেখ করেন। 6 দফার দাবিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির বাঁচার দাবি বলে আখ্যায়িত করেন। বাঙালির বাঁচার দাবি বলে আখ্যায়িত করেন। বলেন এটি হচ্ছে বাঙালির মুক্তির সনদ। বাঙালির মুক্তির সনদ যা ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়েছে। এটি বাঙালির মুক্তির সনদ যা ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়েছে। এটি বাঙালির মুক্তির সনদ যা ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়েছে। ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়েছে। লেখেন, আচ্ছা লেখার দরকার নাই, শুনেন। মানে বঙ্গবন্ধু বলেন যে দাবি আমাদের একটাই, কিন্তু 6টি দাবির মাধ্যমে ঘুরিয়ে ফিরিয়ে বলা মাত্র। দাবি একটাই, সেটা হলো পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন। পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন। দাবি আমাদের একটাই, কিন্তু 6টি দাবির মাধ্যমে তা ঘুরিয়ে ফিরিয়ে বলা মাত্র। সেটা হলো পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন। আমরা ম্যাগনা কার্টা কি স্যার প্লিজ? মানে বাঙালির এই মুক্তির সনদকে ম্যাগনা কার্টা সনদের সাথে তুলনা করা হয়েছে। ম্যাগনা কার্টা সনদ হচ্ছে লন্ডনে রচিত, যেটা ব্রিটিশদের মুক্তির সনদ। 1215 সালে রচিত হয়েছিল। হ্যাঁ, ব্রিটিশদের বাইবেল নামে খ্যাত। আচ্ছা, আমাদের 6টা দাবি, এটা নানান সময় নানান টেকনিক দিয়ে আপনারা মুখস্থ করেন, কিন্তু সত্যিকার অর্থে আপনাকে এই 6টা দাবি আপনাকে টেকনিক দিয়ে না পড়ে পুরোপুরি মুখস্থ করতে হবে, নাইলে আপনি খুব বিপদে পড়ে যাবেন। কারণ হচ্ছে আপনি যদি এই 6টা দফা আপনি ডিটেলস না পড়েন, না মুখস্থ করেন, খুব বিপদে পড়বেন বলে দিলাম। এই 6টা দফা অন্তত পক্ষে টেকনিক দিয়ে পড়েন না। শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি পারলে এইটারও ডিটেলস পড়বেন, কারণ ওই টেকনিক দিয়ে পড়লে পরীক্ষার হলে গিয়ে খালি টেকনিক আসবে, আবার ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। কেন্দ্রীয় 2 নম্বরে লেখেন, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। 3 নম্বরে লেখেন মুদ্রা সংক্রান্ত ক্ষমতা। খালি প্লিজ জন্য পড়বেন না, এটা ভাইবার জন্যও পড়বেন। মুদ্রা সংক্রান্ত ক্ষমতা। 4 নম্বরে লিখবেন কর সংক্রান্ত ক্ষমতা। আমিও টেকনিক দিয়ে পড়াইতে পারি, কিন্তু পড়াবো না, এমন মূল্যবান জায়গায় টেকনিকের কোনো দরকার নাই। কর সংক্রান্ত ক্ষমতা। এবং এই যে আমি শুধু শিরোনাম লিখে দিচ্ছি,
আপনারা ডিটেলস পড়বেন, ডিটেলস একটা বই দেখে মুখস্থ করবেন, অথবা আমার বই যারা নিয়েছেন তারা ওখানেও পাবেন। লেখেন বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা। বৈদেশিক বাণিজ্যিক সংক্রান্ত ক্ষমতা 5 নম্বরে। 6 নম্বরে লেখেন আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতা। আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতা। আঞ্চলিক বাহিনীর গঠন সংক্রান্ত ক্ষমতা, এই 6টা দফা আপনাকে মুখস্থ রাখতে হবে যদি চাকরি পেতে চান। বুঝতে পারছেন? যদি চাকরি পেতে চান আপনাকে মুখস্থ রাখতে হবে। একদম মুখস্থ না রাখলে একদম ডাইরেক্ট আপনি একদম কিন্তু হয়ে যাবেন, ফাইনাল হয়ে যাবেন। কিন্তু বিশেষ করে 66 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, মুক্তিযুদ্ধ, এই জায়গাগুলো তো আপনাকে পড়তেই হবে, তাই না? আমরা 1968 সালে যাব, আগরতলা ষড়যন্ত্র মামলা। নাকি আর পড়বো না আজকে? আজকে পড়বো আর নাকি বেশি হয়ে যাবে বলেন দেখি? কে কি কমেন্টস করেন? একটু কমেন্টস পড়ি, আর পড়াবো আজকে? নীল চাষ নীল বিদ্রোহের কারণে বন্ধ হয় না। যখন কৃত্রিম নীল চলে আসে তখন আর নীল চাষেরই প্রয়োজন হয় না। নীল বিদ্রোহ তো আর একবারে শেষ হয়ে যায় না, তাই না? এটা তো চলমান থাকে, কিন্তু একটা সময়ে গিয়ে নীলের আর প্রয়োজন হয় না কৃত্রিম নীল চলে আসার কারণে। কেউ বলছে পড়ায়েন না, কেউ স্যার কালকে পড়ান, আজকে এক্সামের জন্য প্রিপারেশন নেই। আচ্ছা পড়েন। আচ্ছা মাত্র 7 জন আছেন, কি দুঃখ। আজার না শীতল হোসেন, আজকে থাক স্যার। আচ্ছা আপনাদের অঙ্ক এবং ইংরেজি আমি 2টি স্ট্যাটাস দিব, 2টা লিঙ্ক দিব। একটা অঙ্কের জন্য লিঙ্ক দিব, একটা ইংরেজির জন্য লিঙ্ক দিব। ভালো টিচার দিব, টেনশন করার দরকার নাই। যারা অঙ্কে ভর্তি হবেন তারা অঙ্কের লিঙ্কে ক্লিক করবেন, রিকোয়েস্ট পাঠাবেন। যারা ভর্তি হবেন না তারা পাঠাবেন না। 3টা লিঙ্ক দেবো, একটা বাংলা, একটা ইংরেজি, একটা অঙ্ক। অযথা কেউ লিঙ্কে রিকোয়েস্ট দিবেন না, যারা ভর্তি হবেন না তারা দিবেন না। কারণ হচ্ছে আপনার ভর্তি কয়জন হবেন এর উপরে আমি নির্ভর করে টিচার দিতে পারবো, বুঝতে পারছেন? অতএব আর একটু পড়ান স্যার। স্যার একটু অসুস্থ, আজ না হলে আমার জন্য ভালো হয়, সবাই যা বলে সেটাই। স্যার আমি রেগুলার ক্লাস করি। থ্যাংক ইউ সুদীপ্ত। স্যার ম্যাথ ক্লাস রাখেন। আমি ওই 3টা, একটা ইংরেজির গ্রুপ। স্যার ফি কেমন হবে? স্যার খুবই কম হবে, ফি বেশি হবে না। ওই গ্রুপে যাওয়ার পরে ফি ঘোষণা দিব, তারপরে আপনার ভালো লাগলে থাকবেন, নাহলে বের হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। অতএব আপনারও তো পোষাইতে হবে, তাই না? ক্লাসগুলো যদি সাজিয়ে দিতেন তাহলে উপকার হতো। কোন ক্লাসগুলো সাজিয়ে দিলে? অঙ্ক ইংরেজি সবই আমি সাজিয়ে দিব, ওই স্টাইলেই ক্লাস হবে। আপনি কোন ক্লাসগুলো সাজাইতে বলছেন আমি জানি না। আপনাদের সাথে গুগল মিটে আড্ডা দিব একদিন, পড়ালেখার আড্ডা, বুঝতে পেরেছেন? ভালো থাকেন। আজকে আর না, আমরা থেকে যাব, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে পড়া শুরু করব। আরেকটা ক্লাস হওয়ার কথা মুক্তিযুদ্ধের উপরে,
কিন্তু মুক্তিযুদ্ধের উপরে আরও 2টা ক্লাস লাগবে, 2টা ক্লাসও শেষ হবে কিনা জানি না, যদি বেশি লাগে বেশি দিব। আর এর উপরে পরীক্ষা হবে না, একবারে মুক্তিযুদ্ধ পর্যন্ত শেষ করে পরীক্ষা নিব, ঠিক আছে? একবারে মুক্তিযুদ্ধ পর্যন্ত শেষ করে পরীক্ষা নেওয়া হবে। ভালো থাকেন।